বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাগান হচ্ছে হলো গদখালি। গদখালিকে বলা হয় হচ্ছে ফুলের রাজ্য। আমরা এই গদখালি যে কি কি দেখলাম আজকের এই পুরো ভিডিওতে আপনারাও তাই যাই দেখতে পারবেন। ভালোবাসা আমার কাদাই রে, শুভ দিল না ভালোবাসা। She didn't look at my ass. Girl was me for a project. Freaky girl on that audition. You should love with things thoughts. I'm just down. I know you taught me, but হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাগান গদখালি। তো আমরা গদখালি যাওয়ার জন্য আমরা ট্রেনে করে রওনা দিচ্ছিলাম। তো ট্রেনে করে যাওয়ার সময় প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম যশোর রেল স্টেশনে। তো স্টেশনে নামার পরে এক বাউলের গান শুনতেছিলাম আমরা সবাই দাঁড়িয়ে। শুভ দিল না ভালোবাসা, ভালোবাসা আমার কাদাই রে, শুভ দিল না ভালোবাসা। তো এখন আমরা যশোরের রেল স্টেশন থেকে অটো রিজার্ভ করে আমরা রওনা দিলাম হচ্ছে যশোরের গদখালি। আমাদের অটোটি যখন বেনাফুলের হাইওয়ে রোড দিয়ে চলতেছিল, তখন এই বেনাফুল রোডের হাইওয়ে রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের পথ অতিক্রম করতেছিলাম। এই রাস্তার দুই পাশ দিয়ে অনেক বড় বড় বটগাছ ছিল, যেগুলোর আনুমানিক বয়স হবে 150 থেকে 200 বছর। অবশেষে আমরা গদখালির ফুলের রাজ্যে পৌঁছে গেলাম। আমরা এখানে এসে একটি জিনিস খেয়াল করলাম যে এখানকার দোকানপাটগুলো মেলার মতন করে পরিপাটি করে সাজানো। আমরা এখানে খুব ভোরবেলায় আসার কারণে অনেক দোকানপাটই এখনো খুলে পারেনি। এখন আমরা সামনের দিকে হাঁটতেছি এবং একটি ভালো পার্কের সন্ধান করতেছি। আমরা 5-7টি পার্ক দেখার পরে আমরা এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কটি আমাদের সিলেক্ট করলাম। আজকেরা আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসার কারণে আমাদের টিকিটের সংখ্যা অনেক বেশি, তাই আমাদের টিকিট কাটতে অনেক সময় লাগতেছিল। এই পার্কে 5 বছর বয়স থেকে টিকিট নিতে হবে। প্রতিটি টিকিটের মূল্য ছিল হচ্ছে 30 টাকা। তো আপনাদের যাদের বাচ্চারা থাকবে সাথে, তাদেরকে অবশ্যই আপনাদের টিকিট কেটে তারপরে ভিতরে নিতে হবে। অবশেষে আমরা 17টি টিকিট কাটলাম এবং 17টি টিকিটই আমাদেরকে ছিঁড়ে দিছিল যে আমাদের টিকিট পেইড করা হয়ে গেছে তার জন্য। এখন আমরা সবাই একে একে করে পার্কের ভিতরে ঢুকে পড়ছি। আমার কাছে গদখালির সব থেকে ভালো পার্ক মনে হয়েছে এই পার্কটিকেই, কারণ এই পার্কের ভিতরে অনেক ধরনের বিনোদন এবং ফটোশুট করার স্পেস ছিল। আমরা এই পার্কের ভিতরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। এই রাস্তার পাশ দিয়ে একটি সুন্দর করে সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলের উপরে আবার প্রজাপতি আছে। যদি আপনারা ফুলের আশায় গদখালিতে যান তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসে যাবেন, কারণ ফেব্রুয়ারি মাসে অ্যাভেলেবেল ফুল দেখা যায় গদখালিতে। আমরা মেইন গেট দিয়ে ঢোকার পরে কিছু দূর যেয়ে দেখলাম যে একটা বড় একটি ঝর্ণা আছে। এখানে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। সত্যি একটা কথা বলতে যে এই ঝর্ণার ভিতর থেকে যে পানিগুলো বের হচ্ছে এটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আমরা এই ঝর্ণার কাছে দাঁড়িয়েও কিছু ফটোশুট করছিলাম এবং দেখতেছিলাম কোন অ্যাঙ্গেল থেকে ছবি ভালো হবে এবং কোন অ্যাঙ্গেল দিয়ে ভিডিও নিলে ভিডিওগুলো সুন্দর লাগবে। তো আমরা এখানে কিছু ফটোশুট করার পরে ভিতরের দিকে চলে গেলাম এবং ভিতরের দিকে কি কি দৃশ্য আছে তাও আপনাদের এখনই দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা হাঁটতে হাঁটতে পার্কের একদম ভিতরে চলে আসলাম এবং খেয়াল করলাম যে একটি ফটোশুট করার জায়গা, যে জায়গাটা অনেক রঙের এবং অনেক ধরনের ছাতা দিয়ে ডেকোরেশন করা ছিল। আপনারা যদি এই পার্কে আইফোন বা ভালো কোনো ফোন নিয়ে না আসেন তাহলে আপনারা ভালোভাবে ফটোশুট করতে পারবেন না, কারণ এইখানে যদি আপনারা ফটোশুট করতে চান তাহলে পার পিকের জন্য আপনাদের 10 টাকা করে দিতে হবে। আর এই 10 টাকা করে নিবে হচ্ছিল ক্যামেরাম্যানরা, কারণ এইখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। তো আমরা ছাতার নিচে অল্প কিছু ফটোশুট করার পরে আমরা বাগানের দিকে চলে গেলাম এবং বাগানের দিকে কি পরিমাণ ফুল আছে আমি আপনাদের এখন দেখাবো। দেখুন এখানে কত ধরনের ফুল আছে। আপনারা যদি এখানে মেয়ে মানুষ না নিয়ে আসেন তাহলে মেয়ে মানুষ ছাড়া কেউ এখানে মজা পাবে না, কারণ ফুল শুধুমাত্র মেয়ে মানুষরাই পছন্দ করে। আমরা একটি বাগান ঘোরার পর এবং আরেকটি বাগানের দিকে যাচ্ছিলাম এবং সামনে নাকি একটি গোলাপ ফুলের বাগান আছে এবং সামনে কিছু সুন্দর সুন্দর ফটোশুট করারও জায়গা আছে এবং সেইখানেও যাবো এবং ফটোশুট করবো আমরা। আমি আবার একটু ক্যামেরা দেখে দুষ্টুমি করতেছিলাম এবং দেখেন আমাদের সামনে ডাইন পাশে কি সুন্দর করে গোলাপ ফুলের চারা লাগানো আছে। এইসব রঙিন জিনিস ছেলেদের সাথে একটু মেয়েরা বেশি পছন্দ করে, তাই মেয়েরা আসলে এখানে অনেক মজা পাবে।
এই পার্কের মধ্যে ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে। মাত্র 30 টাকার টিকিটে এই বাচ্চারা সারাক্ষণ খেলতে পারবে এখানে, যতক্ষণ পর্যন্ত তাদের মন চায়। তো আমার সামনে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম নাকি জাম্পিং জাম্প। ছোট ছোট বাচ্চারা এই জাম্পিং জাম্পটি অনেক পছন্দ করে। এর উপরে উঠে লাফালাফি এবং দাফাদাফি অনেক কিছুই তারা করে। যদি ছেলে মেয়ে এবং ছোট বাচ্চারা যাই হোক না কেন, তারা যদি সচরাচর খেলাধুলা করে এবং দৌড়াদৌড়ি করে, তাহলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং মনও ফুরফুরে থাকে। তো ওই ছোট বাচ্চাদের লাফালাফি দেখে আমাদেরও মন চলো যে আমরা একটু দৌড়াদৌড়ি করি। তো তার জন্য ছোটখাটো একটা পাহাড়ের উপরে আমরা সবাই মিলে একসাথে দৌড় দিয়ে উঠলাম। তো আমরা এর উপরে ওঠার পরে খেয়াল করলাম যে এর উপর থেকে খুব সুন্দরভাবে পার্কটির ভিউটি উপভোগ করা যায়। তো আমরা আবার সবাই এর উপর থেকে খুব জোরে দৌড়িয়ে নামতেছিলাম। সত্যি একটা কথা যে ছোট ছোট জিনিসে অনেক মজা হয় এবং ছোট ছোট জিনিস থেকে মানুষ অনেক বড় হয় এবং অনেক ভালো কিছু করতে পারে। তো আমিও অনেক সফল মানুষের কথা শুনেছি যারা ছোট থেকে বড় হয়েছে, এবং আমিও চাই যে আমিও একদিন জানি বড় হই এবং আমাদের এই ব্লগ জানি সবাই দেখে এবং সবাই আনন্দ পায়। তো আপনারা যদি আমার এই ব্লগটি ভালোভাবে দেখে থাকেন এবং এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে থাকবেন। এবং চলুন আমরা সামনের দিকে যাচ্ছি এবং কী কী করতেছি তাও দেখতে পারবেন। আমি এখন যে স্পেসটায় দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু অনেক ধরনের ফটোশ্যুট করা যায়, কারণ এইখানে একটি লাফ এবং একটি প্রজাপতি এবং একটি ঠেলাগাড়ি রাখা আছে, যার উপরে ছবি তুললে কিন্তু ছবিগুলো খুবই সুন্দর হয়। আর এই ছবি তুললে হয় যে আমরা ধরেন কোনো জায়গায় ঘুরতে গেছি বা কোনো জায়গায় কোনো একটি কাজে গেছি, বা সেটি আমাদের স্মরণীয় করে রাখার জন্য আমরা ছবি তুলি, এবং ছবি তুললে সেটি পরে আমরা যে কোনো প্ল্যাটফর্মে ছাড়ি বা মেমোরি হিসেবে রেখে দিই। যে যাই করুক না কেন, ছবি তুললে তার এই ছবিটি দেখার পরে স্মরণে আসবে যে আমি একদিন করে এইখানে গেছিলাম বা এই একটি সুন্দর জায়গায় গেছিলাম। তো ভিডিওর প্রথমে আমি আপনাদের একটি ড্যান্স দেখিয়েছিলাম, সেই ড্যান্সটি হচ্ছিল এই যে পার্কের ভিতরে বিভিন্ন ধরনের লোকজন আসে। দেখুন এই মেয়েটি কিভাবে নাচ গান করতেছে। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই এইগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে বা দেখে অন্যদিকে তাকিয়ে থাকতে হবে, কারণ এগুলো দেখার মতন না। তো আমার এই নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ যার যার স্বাধীনতা তার কাছে। স্বাধীন দেশের নাগরিক, তার স্বাধীনতা আছে, সে যা খুশি তাই করতে পারে, এটা স্বাভাবিক। তো আমাদের ঘোরাফেরা শেষে আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব এবং এখান থেকে বের হওয়ার পরে একটি ভালো হোটেলের সন্ধান করব, যেন আমরা দুপুরের খাবারটা এখানে সেরে ফেলতে পারি। আমরা পার্ক থেকে বের হওয়ার পরে আমরা অনেক হোটেল ঘোরাঘুরির পরে আমরা এই ভূতের বাড়ি নামে এই রেস্টুরেন্টটি আমরা সিলেক্ট করলাম এবং এইখানে আমাদের দুপুরের খাবারটা খাবো। আমরা ভূতের বাড়ি রেস্টুরেন্টে এসে এখন খাচ্ছি হলো মোরগ পোলাও। তো আমরা এই মোরগ পোলাও অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করছিলাম যে এটা কি ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি। তারা বললো যে এটা ব্রয়লার মুরগিও না দেশি মুরগিও না, এটা হচ্ছে কক মুরগি দিয়ে তৈরি। তো আমরা সবকিছু জিজ্ঞাসাবাদ করে এটা অর্ডার দিছিলাম এবং এর সাথে আমাদের সালাদ দিছে প্রায় অনেকখানি করে। আমি আবার সালাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলাম এবং যার যার লাগবে তাদের বলতেছিলাম যে তোমরা প্লেটটা সামনে দাও, আমি সালাদ বাইরে দিচ্ছি তোমাদের। তো একে একে সবাই খাবার দেওয়ার পরে এবারটা আমরা খাওয়া শুরু করব। ভাত খাওয়া শুরু করার আগে দেখলাম যে একটি ফ্রিজে আমাদের ঝোল দিচ্ছে, এটা হচ্ছিল রোস্টের ঝোল। তারা বললো যে ভাই মোরগ পোলাও তো মোরগের কোনো ঝোল রাখা হয়নি, তাই আপনাদের রোস্টের ঝোল দিলাম, আপনারা এইটা দিয়ে খান। আমরা তাদের কাস্টমার হওয়া সত্ত্বেও তাদের আপ্যায়ন দেখে আমরা খুবই মনোমুগ্ধকর এবং তাদের খাবারের আইটেমে খাবারগুলো অনেক বেশি পরিমাণে ছিল। তো সবাইকে ঝোল দিয়ে দেওয়ার পরে এবারটা আমি আমার খাবারটা খাবো এবং খেয়ে আপনাদের জানাবো যে এটার খাবারের স্বাদ কেমন। আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেলাম, দেখলাম যে মোরগ পোলাওর ভিতরে একটি সেদ্ধ ডিমও আছে, আর এর ভিতরে যে লেগ পিসটি দিছিল সেই লেগ পিসটির সাইজও কিন্তু অনেক বড়। আমরা যে মোরগ পোলাওটা খাইছিলাম সেই মোরগ পোলাওটার দাম ছিল মাত্র 150 টাকা করে। তাদের মোরগ পোলাওয়ের ভাতগুলো একদম ঝরঝরে ছিল, যা খেতেও ভালো লাগতেছিল। এবং পাশে দেখুন কি সুন্দর করে মনোমুগ্ধকর দৃশ্য। এটিও একটি লেক, এই লেকেও আগে টিকিট দিয়ে তারপর মানুষজন ঢুকতো। এটি মনে হয় অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য এটিতে এখন আর মানুষজন যায় না এবং এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আবার ভাত খেতে খেতে আবার লেগ পিসটিতে একটি বড় করে একটা কামড় দিলাম এবং দেখলাম যে লেগ পিসটাও কিন্তু অনেকটাই সফট। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটাও খেয়ে ফেললাম এবং মনে হচ্ছিল যে আমি বাসায় বসেই খাচ্ছি, কারণ এই খাবারটা রান্নার ধরন প্রায় আমাদের বাসার মতনই। কারণ বাসার খাবারও যেমন সব ধরনের সুবিধা পাওয়া যায়, এখানেও আমরা তেমনই সুবিধা পাইছি। আমার মামা আবার ক্যামেরা দেখে তার লেগ পিসটিতে একটি কামড় দিল এবং বললো যে এই দেখ কি সুন্দরভাবে কামড় দিয়ে খাচ্ছি। আর এদিকে সবাই লাস্টে খাচ্ছিল আমার ভাই এবং আমার আঙ্কেল। একটু জায়গা শর্টের জন্য এরা দুইজন একটু পরে খাইতে বসছিল। তো আমাদের সবারই খাওয়া শেষ এবং আঙ্কেলেরও প্রায় খাওয়া শেষ, সবকিছু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা এইখান থেকে বিদায় নেব, কারণ ব্লগটি অনেক বড় হয়েছে এবং যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।